দুই দফায় উতরে গেছে আর্জেন্টিনা, এবার দানে দানে তিন দান। কোন আর্জেন্টিনাকে দেখবে বিশ্বকাপ? বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নাকি যারা আগের দুই ম্যাচে কোনো মতে জিতে ফিরেছে, যে আর্জেন্টিনা প্রত্যাবর্তনের গল্প লিখেছে সেই আর্জেন্টিনা? আর্জেন্টিনা একটা প্রত্যাবর্তনের গল্প লিখতে চাইবে, তবে সেটা সুইজারল্যান্ডের বিপক্ষে ভালো ফুটবল খেলে, কন্ট্রোল ফুটবল খেলে, ডমিনেশন দেখিয়ে। আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড, এই ম্যাচে আর্জেন্টিনা আসলে কি করবে? কথা হচ্ছে সেটা। লিওনেল স্কালোনির কাছ থেকে বলা হচ্ছে বারবার পরিবর্তন চাই, বা অনেকে ভাবছেন পরিবর্তন দরকার কিনা, কিন্তু লিওনেল স্কালোনি কি আসলে পরিবর্তন চান? পরিবর্তন তিনি করতে চান, নাকি তিনি তার ওই ফুটবলারদের ওপরেই ভরসা রাখতে চান, যেটা তাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে এবং সেই প্রায় একই দল এখনো বিশ্বকাপে খেলছে? আগের দুই ম্যাচে আর্জেন্টিনার পারফরমেন্স আর্জেন্টাইন ভক্তদের জন্য দুশ্চিন্তার কারণ কি নয়? ডেফিনেটলি যেভাবে আর্জেন্টিনা খাদের কিনারা থেকে বেঁচে গেছে, এরপর হচ্ছে যে আর্জেন্টিনার অ্যালার্ম বাজিয়ে দেওয়ার মতো রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। তো যে কেউ যে কোনো পরিস্থিতিতে সেটা আসলে বাজিয়ে দিতে পারে। এখন ওই পরিবর্তনের কথা আসলে বলা হচ্ছে। লিওনেল স্কালোনি কিন্তু খুব বেশি পরিবর্তন তিনি করতে আগ্রহী না এই ম্যাচের জন্য। আবার যদি হচ্ছে আপনি তার 101 ম্যাচের হিসাব যদি করেন, তিনি ব্যাক টু ব্যাক দুই ম্যাচে সেম 11 নামিয়েছেন, এমন ঘটনা এর আগে ঘটেছে 3 বার মাত্র। বাট তিনি আজকে প্রেস কনফারেন্সে কিন্তু সেই আভাসটা দিয়েছেন, হয়তো আমি কোনো পরিবর্তনের দিকে যাব না, বা পরিবর্তনের দিকে গেলেও আসলে তিনি কোন পরিবর্তনের দিকে যেতে পারেন। হয়তো বা আমরা রাইট ব্যাক পজিশনে একটা চেঞ্জ দেখতে পারি। মলিনার লাস্ট ম্যাচের পারফরমেন্সটা একটু আপস এন্ড ডাউন ছিল, সেখানে হয়তো মন্তিয়াল যেহেতু একদম রেডিমেড, সেই ব্যাকআপ অপশনটা রয়েছে, ব্যাকআপ বা হচ্ছে লাইক ফর লাইক অপশনটা রয়েছে, সেক্ষেত্রে হয়তো তিনি ওই জায়গাটায় যেতে পারেন। মিডফিল্ডে কোনো পরিবর্তন হচ্ছে না, এটা ফর শিওর। পারেদেজ আসার পর লিওনেল স্কালোনির কাছে মনে হয়েছে আর্জেন্টিনার মিডফিল্ডে আগের ম্যাচগুলোর তুলনায় একটু কন্ট্রোল বেড়েছে, আর্জেন্টিনা মিডফিল্ডে বল হোল্ড করতে পারছে এবং ম্যাকালিস্টার হচ্ছে একটু অ্যাডভান্স পজিশনেও খেলার আসলে সুযোগ পাচ্ছে। সুতরাং মিডফিল্ডের শেপে আমরা আলটিমেটলি কোনো চেঞ্জ দেখবো না। রড্রিগো ডিপল, এনজো, ম্যাকালিস্টার এবং একই সাথে লিয়ান্ড্রো পারেদেস। আর আলভারেজকে স্টার্ট তিনি করিয়ে লাউতারো মার্টিনেজকে পরের হাফটা ইউজ করবেন, এটা এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে। কারণ লাউতারো মার্টিনেজের ইম্প্যাক্ট পরের দিকটায় নেমে একটু হলেও বেটার। এখন কথা হচ্ছে এই যে লিওনেল স্কালোনি যে পরিবর্তনটা করাতে খুব একটা আগ্রহী না। আর্জেন্টিনার আগের দুই ম্যাচে যে গোল হজম করার রেকর্ড, কেপ ভার্দের সঙ্গে 2টা, ইজিপ্টের সঙ্গে 2টা, তারও আগে জর্ডানের বিপক্ষেও 1টা, শেষ 3 ম্যাচে আর্জেন্টিনা গোল হজম করেছে 5টা। এখন এই যে আর্জেন্টিনার ডিফেন্স হুট করে দুর্বল হয়ে গেল, বা আর্জেন্টিনা নিয়মিত গোল খাচ্ছে, এটা তো আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কারণ। তো সেখানে একটা পরিবর্তন কি আর্জেন্টিনার প্রয়োজন নয়? অথবা আর্জেন্টিনার মিডফিল্ড যেভাবে অপারেট করছে, সেটা কি লিওনেল মেসি বা বাকিদের সামনে ধরেন উলিয়ান আলভারেজদেরকে খুব কি বলের যোগান দিচ্ছে? মেসি হয়তো প্রচুর বলের দেখা পাচ্ছেন, কিন্তু ইজিপ্ট আর কেপ ভার্দে যেভাবে আর্জেন্টিনাকে আটকেছে, সেটা তো এখন চাইলে সবাই ফলো করতে পারে, সুইজারল্যান্ডও সেটা ফলো করতে পারে। মানে আর্জেন্টিনা যা করার চেষ্টা করছে যে মাঝখান দিয়ে খেলা বের করা, মাঝখান দিয়ে তারা খেলবে, তাদের কয়েকজন মিডফিল্ডার যারা কোয়ালিটি তো সুপেরিয়র এই যে দলের সঙ্গে খেলছে তাদের বিপক্ষে অবশ্যই, কিন্তু তারা যেটা চেষ্টা করছে 2-3টা পাস দিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া। সামনে তো লিওনেল মেসি আছেনই, আর নইলে নিজেরা গোল করা বা কিছু একটা। কিন্তু যে সামনের যে জমাট, এই জমাটটা থেকে তারা কেপ ভার্দের সঙ্গে বের হতে পারে নাই, এই জমাট রক্ষণ থেকে তারা বের হতে পারে নাই ইজিপ্টের বিপক্ষে। ইজিপ্ট একটা টাইমে গিয়ে 6 জনের ব্যাকলাইন তৈরি করেছে, মাঝখানের সামনের জায়গায় এমন জটলা তৈরি করেছে। আর্জেন্টিনা যখন এখান দিয়ে বল বের করার চেষ্টা করেছে, বারবার সেখানে যখন তারা আটকেছে, আর্জেন্টিনার আত্মবিশ্বাস আরও বেশি নিচে নেমেছে। লিওনেল মেসিও সেই রকম ভুগছিলেন, এবং আর্জেন্টিনাকে তারা একরকম বাধ্য করেছে 2 উইং দিয়ে খেলার জন্য। কিন্তু আর্জেন্টিনা তো উইং বেস ফুটবল ওইভাবে খেলেও না। আর্জেন্টিনার এই টিমে আপনি সেরকম উইঙ্গারও পাবেন না। আবার আর্জেন্টিনার ফুল ব্যাকরাও খুব ওভারল্যাপিং ফুল ব্যাক না, খুব অ্যাটাকিং মাইন্ডেড ফুল ব্যাক না, যারা নিয়মিত গিয়ে আপনাকে ক্রস ইন করাবে। আর ক্রস ইন করালেও এমন ফুটবলার আর্জেন্টিনার বক্সের ভেতরে প্রেজেন্স কমই থাকে, যাদের হাইট আসলে অত লম্বা, যারা বাকি সেন্টার ব্যাকদের সঙ্গে উতরে গিয়ে হেডার দেবেন, বা যেই কারণে কুতিরো মেরো পেয়েছেন, কারণ তার হাইটটা ওই রকম। বা ধরেন যে রদ্রিগো দেপাল তো রাইট সাইড থেকে কয়টা ক্রস করবেন? উনি তো রাইট উইঙ্গার না, আসলে খুব বেশি ওভারল্যাপ করেন জিনিসটা তো এমনও না, তার কাজ হচ্ছে একটু আলাদা, অন্যরকম প্রোফাইলের। তো এই সব কি আমাদেরকে বলছে যে আর্জেন্টিনার আসলে একটা পরিবর্তন দরকার? যেমন আর্জেন্টিনা ইজিপ্টের ম্যাচে যখন চলছে, আর্জেন্টিনা যখন সমাধান পাচ্ছে না সেকেন্ড হাফে, তখন মনে হচ্ছিল না যে এই টিমটা একটু জুলিয়ান সিমিওনে, একটু নিকো পাজ, তারা আসলে কেন খেলছে না? যদিও শেষমেশ এনজো ফার্নান্দেজ গোলটা করে দিয়েছেন, কিন্তু আমার মনে হয় যে লিওনেল স্কালোনি তার এই মিডফিল্ড চেঞ্জ করতে না চাওয়ার পেছনে এত রিল্যাক্টেন্ট, তার কারণ সম্ভবত এক ধরনের দোটানা। দেখেন, এই জায়গাটার মধ্যে ব্যালেন্স ইমব্যালেন্সের একটা ব্যাপার আলটিমেটলি রয়ে যায়, যে আর্জেন্টিনা উইং বেস ফুটবল খেলে না।
দিন শেষে তারা ওই মিডফিল্ডেই ওভারলোড করে মিডফিল্ডে থেকেই মেসির কাছে হচ্ছে বল থ্রু করে দেওয়া, মেসির হচ্ছে কারিগরি, এটার উপরে কিন্তু আর্জেন্টিনা পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এবং এই সিস্টেমে খেলে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, 2টা কোপা আমেরিকা শিরোপাও আর্জেন্টিনা জিতেছে। এখন ওই মিডফিল্ডটাকে ইজিপ্ট টার্গেট করেছে, ওই মিডফিল্ডে কিভাবে হচ্ছে ওই পকেট স্পেস গুলো ব্লক করা যায় সেটা হচ্ছে কেপ ভার্দের মতো টিমও আসলে টার্গেট করেছে, রিড করে তারা হচ্ছে দেখিয়ে দিয়েছে। দেখেন সুইজারল্যান্ড কিন্তু আবার আপনার উইদাউট দ্য বল সামটাইমস তারা 5 জনের ব্যাকলাইন ক্রিয়েট করে ফেলে। তারা নর্মালি তো আপনার 2 জন মিডফিল্ডারকে, হোল্ডিং মিডফিল্ডারকে তারা ডিপ্লয় করে রাখে সব সময়। তো ওই জায়গায় সেম একটা ব্লু প্রিন্টের নিচে লিওনেল স্কালোনির পড়তে হচ্ছে। এখন তিনি তার আইডেন্টিটি চেঞ্জ করবেন কিনা এক ম্যাচের জন্য, বা ওই আইডেন্টিটি চেঞ্জ করার রিস্ক নেবেন কিনা। সিমিওনাকে ধরেন হচ্ছে একটু আর্লি দেখবো, স্টার্ট তিনি করবেন না এটা ফর শিওর, বা হচ্ছে কোনো উইঙ্গারকে আমরা দেখবো না হচ্ছে স্টার্ট করতে, এটা ফর শিওর। সময় সময় সেই জিনিসটা নেয়ার মতো রিস্কটা তিনি নেবেন কিনা বা ওই সিচুয়েশনে থাকবেন কিনা, এটা কিন্তু হচ্ছে ম্যাচের সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। বাট আমার দিন শেষে মনে হয় এই মুহূর্তে আসলে লিওনেল স্কালোনি কোনো ধরনের কোনো রিস্ক নেবেন না। তিনি জানেন যদি কোনো নেগেটিভ কোনো কিছু ঘটে তার মুন্ডুপাত হবে তার এই প্লেইং স্টাইলের জন্য, তার এই টিমটার জন্য। 2022-এর টিম, এই টিম সেম টিম, তাহলে আসলে চেঞ্জটা কি হলো? আর তো হচ্ছে আর্জেন্টিনা তখন বলতে হবে যে ডিমোশন হলো, এটার জন্য তিনিও রেডি। বাট ওই রিস্কটা আসলে আলটিমেটলি নেওয়া হবে না। আর্জেন্টিনাকে আমরা যেই স্টাইল অফ প্লেতে খেলতে দেখেছি আবার সেটাই দেখবো। ধরেন এই জায়গায় সুইজারল্যান্ডের তারা কিছু জিনিস আইডেন্টিফাই করবে। সুইজারল্যান্ডের লেফট ব্যাক সেই রড্রিগেজ এবং হচ্ছে সেন্টার লেফট সাইডের সেন্টার ব্যাক নিকোর মধ্যে একটা বড় স্পেস থাকে, তারা চাইবে ওই জায়গাটাই এক্সপ্লোর করতে। তারা চাইবে দ্রুত হচ্ছে গিয়ে এক পাশ থেকে ধরেন হচ্ছে রাইট সাইডের মিডফিল্ড থেকে লেফট সাইডের মিডফিল্ডে বলটা রোটেট করিয়ে দিতে। সুইচ অফ প্লে, যেটা ইজিপ্ট দেখিয়েছে যে সুইচ অফ প্লেতে আর্জেন্টিনা আসলে কত ভালনারেবল, এবং ওইটা আর্জেন্টিনা এই ম্যাচে সেই সুইচ অফ প্লেটা আর্জেন্টিনা করতে চাইবে হচ্ছে সুইজারল্যান্ডের এগেইনস্টে। সুইজারল্যান্ডের যদি ধরেন হচ্ছে নেগেটিভ সাইডগুলো দেখেন বা দুর্বলতার জায়গা ধরেন, এই 2টা সাইড বলতে হবে। আবার সুইজারল্যান্ড চাবে তারা আর্জেন্টিনার তো এরিয়ালে দুর্বল, আর্জেন্টিনার ফুল ব্যাকের সাইড পজিশন তো আসলে দুর্বল, ওই জায়গাটা কিভাবে এক্সপ্লোর করা যায়। ম্যানুয়াল আকানজিকে আমরা দেখি লং বল ডিস্ট্রিবিউট করতে, আমরা হচ্ছে রেমো ফ্রাউলার এবং হচ্ছে গ্রানিট শাখাকে দেখি সেখানে হচ্ছে ডিস্ট্রিবিউট করতে। সামনে আপনার এন্ডোয়ে আছে, এমবলো আছে, সেখানে হচ্ছে রুবেন ভার্গাসের কথা আমরা সুইজারল্যান্ডের কে নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আমরা বলি নাই এই জিনিসগুলো ভাইস ভার্সা আসলে 2 দলেই চাইবে টার্গেট করতে। এখন এইটা তো ফুটবলেরই হিসাব যে কে কাকে কি কোথায় কি টার্গেট করবে, কিন্তু মনে হয় কোয়েশ্চেনটা এখানে এসে ঠেকছে যে আর্জেন্টিনা কোচ কেন আসলে পরিবর্তন করতে চান না। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আসলে এই বিশ্বকাপে এসে তার যে সিস্টেম তার উপরে ভরসা তিনি রাখছেন এবং তিনি তার ম্যাচিওর ফুটবলারদের উপরে, এক্সপেরিয়েন্স সিনিয়র ফুটবলারদের উপরে ভরসা রাখছেন যে তারা ম্যাচে কোনো একটা সিস্টেম বের তাকে করে দেবেন, ম্যাচের ভেতরে তারা এই সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত নিয়ে ম্যাচটা বের করে আনতে পারবেন, যেটা ঘটেছে আগের ম্যাচে মানে ইজিপ্টের সঙ্গে যেভাবে আর্জেন্টিনা জিতেছে। এখন এই দোটানাটা কোন জায়গায়, যে দোটানার কথা আসলে বলছিলাম যে কেন লিওনেল স্কালোনি একটা দোটানায় পড়েছেন। আগে আপনি যখন বিশ্বকাপ জিতেছেন 2022-এ, সেই 2022-এ বিশ্বকাপ জেতার সময় আপনি একটা সিস্টেম বিল্ড আপ করেছেন, সেটা আপনি শুরু করেছিলেন সৌদি আরবের ম্যাচের পর থেকে, এবং সেটাও মেক্সিকোর সঙ্গে ফার্স্ট হাফে না, মেক্সিকোর সঙ্গে সেকেন্ড হাফ থেকে, যখন আপনি এনজো ফার্নান্দেজকে পেয়েছেন। এনজো আগের ম্যাচেও সৌদি আরবের সঙ্গে নেমেছিলেন। এরপরে গিয়ে আপনি আবিষ্কার করেছেন অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে, আপনি আবিষ্কার করেছেন এনজো ফার্নান্দেজকে, আপনি রদ্রিগো দে পলের সাপোর্ট আগে থেকে, পারেদেস একটা সময় নিয়মিত খেলতেন, পারেদেস পরে আলভারেজকে পাওয়া গেছে। তো ওই সিস্টেমটা থ্রু আউট দ্য টুর্নামেন্টে আর্জেন্টিনা ক্যারি করেছে এবং সেটা তাদেরকে বিশ্বকাপ জিতিয়েছে। এইবার এসে লিওনেল স্কালোনি এমন একটা ঝামেলায় পড়ছেন যে তিনি আসলে কি ওই যে আগের ফুটবলার যারা তাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে তাদের ওপরে ভরসা সরিয়ে ফেলবেন, তাও টুর্নামেন্টের মাঝপথে। কারণ স্কালোনি তো এই কাজ গত 4 বছর ধরে করেন নাই, যেটা অনেকে এক্সপেক্ট করেছিল যে না লিওনেল মেসি পরবর্তী সময়ের কথা লিওনেল স্কালোনি হয়তো ভাববেন এই গত 4 বছরে, কিন্তু আর্জেন্টিনা সেটা করে নাই। এবং এই কাজটাই আমার কাছে মনে হয় যে বাকি টিমগুলো এখন রিড করে ফেলার চেষ্টা করেছে এবং তারা সাকসেসফুল সেটা পেরেছেও। এই যে আপনার কাছে মনে হয় না যে এই অ্যালেক্সিস ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দে পল আগের 2 ম্যাচে তাদের যে পারফরমেন্স, তারা যেই কাজটা করতে চায় বল বের করে আনার কাজটা, তাদেরকে ল্যাথার্জিকও মনে হয়েছে টায়ার্ড লেগস। লিওনেল মেসিকে আপনার টায়ার্ড মনে হওয়াটাই খুব স্বাভাবিক, মেসির তো বয়স হয়েছে, তিনি একটা ম্যাচ খেলেছেন 120 মিনিট, পরের ম্যাচে তার উপর দিয়ে মানসিক ধকল গেছে, শারীরিক ধকল গেছে, এই দলকে এখনও তার টেনে 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 নিয়ে সামনের দিকে যেতে হচ্ছে। ম্যাচের পরে তিনি কাঁদছেন, বুঝেন তাহলে ইমোশনালি লোকটা কি পরিমাণ কত ঝড়ের ভেতর দিয়ে যাচ্ছেন। অনেকে তো ভেবেছিলেন যে না আর্জেন্টিনা তো বিশ্বকাপ জিতে গেছে আর জীবনে পাওয়ার কিছু নাই, জীবনে হারানোর যে কত কিছু থাকে সেটা লিওনেল মেসির এই কান্না দেখলে আপনি বুঝতে পারবেন যে মেসি এখনও চান যতদিন সম্ভব বিশ্বকাপে তিনি যাতে টিকে থাকতে পারেন। এই যে ইমোশনাল রোলার কোস্টারের ভিতর দিয়ে পুরো দলটা যাচ্ছে, এখন দরকার তাদের আসলে এমন একটা ফুটবল ম্যাচ খেলা যেটা তাদেরকে আত্মবিশ্বাসের তুঙ্গেও তুলে দেবে, যেখানে তারা ডমিনেট করবে অপোনেন্টকে। সেই অপোনেন্ট সুইজারল্যান্ড হতেই পারে,
একদম আইডিয়াল। এখন আর্জেন্টিনা আবার এমন দলের সঙ্গে খেলছে, মানে ইজিপ্ট, কেপ ভার্দে, সুইজারল্যান্ড, তারা তো আসলে ইংল্যান্ড বা স্পেন না, বা ধরেন ফ্রান্স না। এইসব দলের সঙ্গে যখন আপনি খেলছেন তখন আপনার হারানোর সবটাই আছে, পাওয়ার কি আছে? আপনি সুইজারল্যান্ডের সঙ্গে জিতলে বলবেন যে সুইজারল্যান্ডই তো জিতবেন, কিন্তু আর্জেন্টিনার হচ্ছে এরকম ডমিনেটিং একটা জয় দরকার, যেই লেভেলে এসে পড়েছে আর্জেন্টিনা। হ্যাঁ, এইটা কনফিডেন্সটা হচ্ছে কি আর্জেন্টিনাকে দিবে হয়তো আপনার সেমিফাইনালে, যখন তারা ওই পাতোয়ের আইদার ইংল্যান্ড আইদার নরওয়ে যে কারোর সাথে আসলে খেলবে। যদি তারা এরকম সেই কি সিচুয়েশনে থাকে, তখন কিন্তু এটা দিন শেষে আপনি আজকে না হোক কালকে আপনি ব্লান্ডার করবেনই করবেন। সৌদি আরবের সাথে সেই ম্যাচটা হারার পর বলা হচ্ছিল আর্জেন্টিনার ওই ম্যাচটা হারা দরকার ছিল, ওই লম্বা 30+ ম্যাচের ওই রেকর্ড উইনিং স্টেকের পর ওইটা না করলে আপনি আসলে বুঝতে পারতেন না। সেই বোঝার পরে হচ্ছে কি আর্জেন্টিনা তাদের সিস্টেম অফ প্লেটাই চেঞ্জ করে ফেললো। এইবার তো আসলে সিস্টেম অফ প্লে আর্জেন্টিনা চেঞ্জ করে নাই, কিন্তু এখন আপনি হারলে কিন্তু হচ্ছে আপনি একদম নাই। এইটাই হচ্ছে মুশকিল, যে আর্জেন্টিনা যখন গ্রুপ স্টেজে 3টা ম্যাচ খেলেছে তখন তারা জিতেছে, তারা শঙ্কায় পড়ে নাই, তারা বিশ্বকাপ খেলতে এসে আরেকবার বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে, এটা উদযাপনের ব্যাপার। কিন্তু যেই মুহূর্তে নকআউট ফেজ শুরু হলো, নকআউট ফেজে কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনা শুরুতে এগিয়ে গেল, তখনও কমপ্লিটলি ফাইন, কুল। তারপরে কেপ ভার্দের সমতায় ফিরলো, তখনও ফাইন। এরপরে আবার আর্জেন্টিনা যখন এগিয়ে গেল, আচ্ছা ঠিক আছে আর্জেন্টিনা এগিয়ে গেছে, আর্জেন্টিনা এখন ম্যাচ জিতবেই। কিন্তু যেই মুহূর্তে কেপ ভার্দের ম্যাচের দ্বিতীয়বারের মতো সমতায় ফিরলো, ওই মুহূর্ত থেকে আর্জেন্টিনা এত কি তাদের ডিফেন্স, এইটা আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার। মানে আর্জেন্টাইন ডিফেন্ডাররা আমার কাছে মনে হয় যে কোনো জায়গায় তারা 50-50 সিচুয়েশনে গিয়ে ট্যাকেল করছে না। মানে এটা কেন করছে না, হয়তো হতে পারে যে হয়তো ইজিপ্ট বলে করছে না, ঠিক আছে দেখি কি হয়। মানে এটা হয়তো সাইকোলজিক্যালি কাজ করতে পারে, আই ডোন্ট নো। ধরেন ইজিপ্টের সঙ্গে এরকম মনে হয়েছে, এবং দেখবেন আর্জেন্টিনার রাইট সাইডে প্রচন্ড একটা ফাঁকা থেকে যায়, রাইট ব্যাকের জায়গা, রাইট উইং এর জায়গাটা, ওই জায়গা থেকে আর্জেন্টিনা বারবার গোলও হজম করছে। ক্রস আসছে বা ক্রস আসার আগে আর্জেন্টিনা যখন বল পজিশন লুজ করছে, তখন আপনি দেখবেন যে অপোনেন্ট খুব দ্রুত আক্রমণ উঠে যাচ্ছে, এবং আর্জেন্টিনা সেই কি তাদের বোধ করছে, তাদেরকে দেখে মনে হচ্ছে সেই কি। এই যে একটা ভালনারেবিলিটি আর্জেন্টিনার, এটা বাকিরা রিড করছে এবং বাকিরা প্রয়োগ করছে আর্জেন্টিনার এগেইনস্টে। এই কথা ম্যাচের আগে মুরাত ইয়াকিনও বলে গেছেন যে আর্জেন্টিনা এখন ভালনারেবল এবং তাদের এগেইনস্টে আঘাত করা যায়। এইটা থেকে আর্জেন্টিনার বের হওয়া দরকার, কন্ট্রোল গেম খেলা দরকার। সেটা আর্জেন্টিনাকে এই টুর্নামেন্টে হেল্প করবে যখন তারা বড় টিমকে ফেস করবে, আর এই ম্যাচে তো দরকারই সেটা। বাট দিন শেষে কিন্তু এটাই দাঁড়ালো, এই ক্যান্সাস থেকেই বিদায় ঘন্টা বেজে যেতে পারে আর্জেন্টিনার, যদি না আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারাতে পারে ওয়ার্ল্ড কাপের এই কোয়ার্টার ফাইনালে। আর্জেন্টিনা কি চেঞ্জ করবে কি চেঞ্জ করবে না সেটা তো লিওনেল স্ক্যালোনি আজকে আরো ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এবং দিন শেষে যেই চেঞ্জটাই তিনি করেন, এই দলটার ওই মেসি নির্ভরতা আস্তে আস্তে হলেও মানে অন্য একটা ক্যারেক্টার আলটিমেটলি বের করতে হবে এবারের ওয়ার্ল্ড কাপে। কারণ মেসি যে আপনাকে প্রতিদিন টেনে দেবেন, দিন শেষে তিনিও একজন হিউম্যান বিং, তারও একটা সাচ এ ব্যাড দ্যাট অফিস যেতেই পারে। তখন কি আপনার পুরো আর্জেন্টিনা দলেরই অফিসটা ডাউন হয়ে যাবে? না, এটাই হচ্ছে কথা, যে ধরেন আপনার চেঞ্জ যারা নামছেন, মানে নিকো গঞ্জালেজ মাঠে নামেন আগের দিন, নিকো গঞ্জালেজ ধরেন আর্জেন্টিনার যে চেঞ্জগুলো করে, নিকো গঞ্জালেজ নামার পরে খুব সিস্টেম চেঞ্জ হয় না তো, মানে মূলত দেখা যায় যে উনি লেফট উইং ব্যাক হিসেবে তখন খেলেন, আর একটু বেশি অ্যাটাকিং মেন্টালিটি নিয়ে খেলেন, কিন্তু আউটপুটটা আসলে খুব আহামরি কিছু দেখার মতো কিছু পাওয়া যায় না। আবার আলমাদার কাছ থেকেও যে আপনার খুব আউটপুট পাওয়া গেছে সেটাও না, একটা দুটা ম্যাচে পাওয়া গেছে শুরুর দিকে বিশ্বকাপে। এবং আর্জেন্টিনা মুশকিল হয়েছে, দেখেন গত ম্যাচে যখন আর্জেন্টিনা লাউতারো মার্টিনেজকে নামালো, নিকো গঞ্জালেসকে নামালো, আপনি আর্জেন্টিনা সাইড বেঞ্চ দেখে মনে হবে না যে একটা প্লেয়ার আছে যে গেম চেঞ্জ করে দেবে। গেম চেঞ্জার আর্জেন্টিনার সাইড বেঞ্চে আছে বলে আর তখন মনে হয় না। এইটা আরেকটা আর্জেন্টিনা দুশ্চিন্তার কারণ। এই কারণে এই গেম চেঞ্জ আর্জেন্টিনাকে একটু আগে করতে হবে, আর্জেন্টিনার কন্ট্রোলটা হাতে রাখতে হবে, এবং মানে এই যে শেকিনেস ডিফেন্সের, এইটা আর্জেন্টিনাকে টুর্নামেন্টে আসলে হেল্প করবে না। এই সমাধান করার সুযোগ আছে আসলে এই কোয়ার্টার ফাইনালেই। যদি আর্জেন্টিনা উঠতে যায় তাহলে তো সেমিফাইনাল, তখন বিগ টিমের সাথে, আসলেই বিগ টিমের সাথে খেলা তখন হয়তো পড়বে, তখন আর্জেন্টিনা হয়তো আসল পরীক্ষা দিতে হবে, যেটা সহজ হতে পারে কঠিন হতে পারে, উই নেভার নো। বাট এইখানে আর্জেন্টিনার সুইজারল্যান্ডের সঙ্গে মানে খুবই সলিড হওয়া ছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। স্পেশালি এই কারণে ধরেন পারাদেসের উপরেও একটা, মানে পারাদেসকে নিয়ে আমরা দুটো কথা বলার দরকার আছে, যে আমরা পরিবর্তনের কথা বলছি, পারাদেস একটা পরিবর্তন আগের ম্যাচে হয়েই এসেছিলেন, এবং এই পারেদেস আসার পরে এই আর্জেন্টিনা দলের মানে আরেকটু সলিড তারা হয়েছে, এটা স্ক্যালোনি বারবার কিন্তু মেনশন করছেন। একেবারে ওই ম্যাচের আগের দিনের প্রেস কনফারেন্স থেকে শুরু করে, অর্থাৎ লাস্ট ম্যাচের ইজিপ্টের আগের দিনের প্রেস কনফারেন্স থেকে শুরু করে আজকের প্রেস কনফারেন্সও আমরা হচ্ছে মানে এতটুকু বুঝে গেছি, পারেদেস হচ্ছে আরেকটা কি স্তম্ভ লিওনেল মেসি ওপরে
তার নিচে সেই স্তম্ভ বা বিশ্বাসের জায়গাটা তিনি রাখতে চান, এবং পারাদেস সেই প্রমাণটাও দিয়েছেন। লাস্ট ম্যাচে যে ক্লিয়ারেন্সটাও তিনি করেছিলেন, ওইটা না হলে হয়তো আর্জেন্টিনা আজকে এই ক্যান্সাসে খেলাও হতো না। সুতরাং এই পারাদেসের ওপরও তিনি ভরসা রাখছেন, ম্যাকালিস্টারের ওপরও রাখছেন, দিন শেষে এই পুরো 11 জনের ওপরেই তিনি ভরসাটা রাখছেন যারা তাকে বিশ্ব চ্যাম্পিয়নটা করবে। আবার ওই যে আপনার দিবু মার্টিনেজের কাছ থেকে একটা এক্সট্রা অর্ডিনারি সেভ প্রয়োজন হতে পারে, ইউ নেভার নো। এখন এত বেশি আর্জেন্টিনার দুশ্চিন্তার কথা বলে একটু সুচিন্তার কথাও বলে শেষ করি। মানে আপনি এইভাবেও ধরতে পারেন যে ঠিক আছে, কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনা তো অনেকগুলো সুযোগ তৈরি করছে, ভোজিনিয়া লোকটা না থাকলে তো গোল পেতে পারতো, বা ওই শৈবিয়ার অত ভালো না খেললে গোলকিপার আর্জেন্টিনা গোল পাইতে পারতো। তো এইগুলো আবার পজিটিভ দিক যে আর্জেন্টিনা চান্সেস ক্রিয়েট করেছে, ওইগুলো গোল হলে তো ম্যাচের সিস্টেমটাই পুরো পাল্টে যায়, মোমেন্টাম চেঞ্জ হয়ে যায়। কিন্তু গোল না হইলে তো সেটা কিছু করার নাই, পরের প্রেশারটা আর্জেন্টিনাকে তাই পেতেই হয়েছে। দেখা যাক আর্জেন্টিনা এই ম্যাচে কেমন করে। প্রেডিকশন টাইম, আর্জেন্টিনা জিতবে, স্কোর লাইন হবে 2-1, এটাই। আবার সেই নার্ভি খেলা হবে, মানে আর্জেন্টিনা আবার সেই এবি, মানে মানুষজন। আরেকটা ভালো কথা যে এই ম্যাচে যদি আবার আর্জেন্টিনা পেনাল্টি পায় তাহলে কি লিওনেল মেসি পেনাল্টি নেবে? ভালো কোশ্চেন। ঠিক আছে, এইটা হচ্ছে স্কালোনি বলে দিয়েছেন, এই ডিসিশনটা লিওনেল মেসি নেবে। তার যদি মনে হয় তিনি পেনাল্টি নেবে, তার যদি মনে না হয় তাহলে হচ্ছে কি অন্য কেউ, তিনি বলে দেবেন অন্য কে নেবে। মানে মেসির প্রভাব কতখানি বলে ভালো করেছেন যে আরেকটা প্রশ্ন ছিল প্রেস কনফারেন্সে, বলেছে কি যে মেসি যে একটু রাইট সাইডে সরে গেছে, এই সিদ্ধান্ত কার? হ্যাঁ, মানে এটা কি আপনি দিচ্ছেন কারণকে? তখন বলছে যে ও সিদ্ধান্ত আমি দিই না, ও সিদ্ধান্ত ওই নেয়, ও যে আমরা সিদ্ধান্ত নেয়, নেওয়ার পরে আমরা বাকি কাজ করি। মানে জাস্ট ইম্যাজিন দ্য স্ট্যাচার, মানে একটা লোকের, একটা ফুটবলারের মানে মান কই গেলে এবং নিজেকে কোন জায়গায় একটা মানুষ স্থাপন করলে কোচ হচ্ছে এই ধরনের কথা বলেন। এইটা অনেক সময় নেগেটিভ শোনাতে পারে যে কোচের কন্ট্রোল নাই, এই হ্যান ত্যান আবি যাবি, সেগুলো তো ভুল প্রমাণ করে দিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি সেগুলো ভুল প্রমাণ করে দিয়েছে। লিওনেল মেসি ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার। লিওনেল মেসি দলে থাকা মানে হচ্ছে ওই দল ওই সেই জিনিসটা হচ্ছে লিওনেল স্কালোনি ওই স্টাইল অফ প্লে আসলে বিল্ড আপ করেছেন দিন শেষে। আরো একবার মেসি শো, নাকি মেসিকে হারিয়ে ফেলতে হবে বিশ্বকাপের? আমার প্রেডিকশন আর্জেন্টিনা 2, সুইজারল্যান্ড 1। আপনার প্রেডিকশন আপনি জানাতে পারেন আমাদেরকে কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.